ওকে, শুরু করছি আজকে লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.1 এর লেকচার 2। সো লেকচার 1-এ আমরা কি শিখেছি? লেকচার 1-এ আমরা শিখেছি আমাদের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার 6, সেই চ্যাপ্টার 6-এর ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক যে অনুপাত চ্যাপ্টারটা রয়েছে, সেই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটার আমরা একটা স্ট্রং ভূমিকা দিয়েছি, অর্থাৎ ত্রিকোণমিতিটা আসলে কি কাজ করে। এরপরে আমরা আলোচনা করেছি ত্রিকোণমিতির প্রয়োগ, অর্থাৎ রিয়েল লাইফ অ্যান্ড ভবিষ্যতের পড়াশোনার জগতে কোথায় আমরা ত্রিকোণমিতি ব্যবহার করি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি ত্রিকোণমিতির সংক্ষিপ্ত একটা ইতিহাস। এই আলোচনাটা করে আমরা কি বোঝাতে চেয়েছিলাম? এই আলোচনাটা করে আমরা বোঝাতে চেয়েছিলাম একটা জিনিস, যে ত্রিকোণমিতি এমন একটা সায়েন্স, এমন একটা গণিতের ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চটা 4,500 বছর পূর্বে সৃষ্টি। তার মানে এটা একদিনে আসেনি এবং এটা খুব সহসা এটা যে ভ্যানিশ হয়ে যাবে তাও নয়। এবং এই প্রসঙ্গে উদাহরণ দিতে যে আমি বুঝিয়েছিলাম যে রোমান সভ্যতার যে ম্যাথমেটিক্স, সেটা কিন্তু এই গ্রিক সভ্যতার অনেক পরে হওয়া সত্ত্বেও সেটা হারিয়ে গেছে, কারণ সেটার কী ছিল না, কোনো প্রয়োগ ছিল না। বাট ত্রিকোণমিতির এত বেশি প্রয়োগ রয়েছে যে এই 4,500 বছর পরেও এটা টিকে তো আছেই, প্লাস আরও নিত্য নতুনভাবে সে আপডেট হচ্ছে। ফাইন। এরপরে আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা পড়েছিলাম আমরা চতুর্ভাগ বা চৌকোণ কি জিনিস সেটা আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি ত্রিকোণমিতির প্রকারভেদ। 4 প্রকারের ত্রিকোণমিতি রয়েছে এবং সেই 4 প্রকারের ত্রিকোণমিতিই আমরা আলোচনা করব কম বেশি। তার মধ্যে আদি ত্রিকোণমিতি পার্ট 1 যেটা, সেটা আমরা জেনারেল ম্যাথ ক্লাস 9-10-এর 9.1-এ করে আসছি। গোলীয় ত্রিকোণমিতি, 3D ত্রিকোণমিতি, এটা আমরা এখানে আমাদের ইন্টারমিডিয়েটে নাই, তারপরের শ্রেণীতে আছে, বাট আমরা গোলীয় ত্রিকোণমিতির কিছু বেসিক দেখাবো। তারপরে রয়েছে আমাদের সমতলীয় ত্রিকোণমিতি, যেটা আমরা দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এবং তারপরে রয়েছে আমাদের লেখচিত্র, অ্যানালিটিক্যাল ত্রিকোণমিতি, যেটা দিয়ে আমরা লেখচিত্র তৈরি করব, হুইচ ইজ ফ্রম 6.3। ওকে, এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি যে কোণের উপরে ভিত্তি করে যে কোণ কয় প্রকার। কোণ হচ্ছে 2 প্রকার, রাইট? কোণ হচ্ছে 2 প্রকার। কেন কোণ নিয়ে কথা বলেছি? কারণ ত্রিকোণমিতি আর কিছুই না, ত্রিকোণমিতি হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের অনুপাত। ত্রিভুজের বাহু এবং কোণের অনুপাত, বা এক কথায় বলতে পারি ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যবর্তী সম্পর্ক। এই কোণ নিয়ে কথা বলতে যে আমরা 2টা পার্ট বের করেছি। একটা হচ্ছে দ্বিমাত্রিক কোণ এবং আমরা আরেকটা পার্ট হচ্ছে ত্রিমাত্রিক কোণ। এই দ্বিমাত্রিক কোণের মধ্যে আবার আমরা ক্লাসিফাই করেছি জ্যামিতিক কোণ এবং আরেকটা পার্ট হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। সো দ্বিমাত্রিক কোণ কি জিনিস? একটা তল বরাবর থাকবে যার এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস থাকবে, এটাই 2 মাত্রা। জ্যামিতিক কোণ কি জিনিস? জ্যামিতিক কোণ হচ্ছে 2টা সরলরেখা এসে একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলে 2টা কোণ উৎপন্ন হয়, রাইট? 2টা সন্নিহিত কোণ উৎপন্ন হয়, একটা ক্ষুদ্র কোণ, একটা বৃহত্তর কোণ। এই ক্ষুদ্র কোণ এবং বৃহত্তর কোণের কম্বিনেশন কত? 360 ডিগ্রি। তাহলে জ্যামিতিক কোণের লিমিট কত? জ্যামিতিক কোণের লিমিট হচ্ছে 0 ডিগ্রি থেকে এর মান বড় এবং 360 ডিগ্রি থেকে এর মান ছোট। এই হচ্ছে জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ কখনোই ঋণাত্মক হতে পারে না। দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। জ্যামিতিক কোণ কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে ত্রিকোণমিতিক কোণ কি জিনিস? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা যে কোনো ধরনের কোণকে, অর্থাৎ আমরা একটা দ্বিমাত্রিক রেখার এক্স অক্ষের ধনাত্মক দিককে, এক্স অক্ষের ধনাত্মক দিককে, এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে কি বোঝাই? ও এক্স। এক্স অক্ষের ধনাত্মক দিককে আদিরশ্মি ধরে বা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ ধরে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন করি বা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন করি, তাহলে আমরা যে কোণ পাই সেই কোণকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ।
এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘূর্ণন করি তাহলে আমরা যেমন কোণ পাবো, সাপোজ এই দিকে যদি আমরা ঘূর্ণন করি, সাপোজ এইটার থিটার মান ধরেন আমি বললাম 120 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা বলছি পজিটিভ, রাইট। আর যদি আমি এখন এটা ঘড়ির কাঁটার দিকে আমি যদি ঘূর্ণন করি, সাপোজ এটা θ2, এটা ধরেন ঘড়ির কাঁটার দিকে আমি -60 ডিগ্রি ভ্রমণ করেছি বা ঘূর্ণন করেছি, তাহলে ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, অসীম সব কিছু হতে পারে। কেন? কারণ ত্রিকোণমিতিতে আমরা যদি এই OX এক্সিসটাকে আমরা এখন ইচ্ছা মতো কী করতে পারি, রোটেট করতে পারি ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে। যেহেতু আমরা ইচ্ছা মতো রোটেট করে আমরা আমাদের পজিশনগুলো ডিক্লেয়ার করতে পারি, কোন চতুর্ভাগে পড়ছে, কোন চৌকোণে পড়ছে, সেই জন্য ত্রিকোণমিতিক কোণের কোনো সীমা নেই। সেই জন্য ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা বলি -∞ থেকে +∞ পর্যন্ত টোটালটাই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, এই ছিল আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়। এখন আমরা এখান থেকে এই ত্রিকোণমিতিক কোণ থেকে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব। ওকে, এবং আজকের আলোচনার A to Z আপনারা অলরেডি শিখে আসছেন 9-10-এ, সো নতুন কিছু না। আচ্ছা, তো আমরা কি বলেছিলাম গত ক্লাসে? আমরা যে লেকচার দিয়েছি সেই লেকচারের যে শিট সেটা কোথায় কি লিখতে হবে? নোট খাতায়, সেটা নোট খাতায় লিখতে হবে। এবং আজকের যে লেকচারটা দিব এই আজকের লেকচারটা নোট খাতায় 2টা পেজ ফাঁকা রাখবো। কথা শুনি একটু। ধরেন এইখানে আপনার লেকচার শেষ হয়েছে গতকালকেরটা, নোট খাতার কথা বলতেছি। এখান থেকে একটা পেজ, এখান থেকে একটা পেজ, এই 2টা পেজ বাদ রেখে এখন এখানে যা লিখতে যাচ্ছি সেটা এই 3rd পেজ থেকে আজকের লেকচার শুরু করব। কথা কি বুঝাতে পারছি? কেন? কারণ হচ্ছে এই যে তার পূর্বের যে 2টা পেজ আমি বাদ রাখতে বলেছি, এই 2টা পেজের উপরে বেস করে আমি আবার নতুন লেকচার শিট দিব। কথা কি বুঝাতে পারছি? আচ্ছা, আপনারা তো আসেন নাই। লেকচার শিটগুলো, এখনকার যে লেকচার শিটগুলো এতটাই সহজ বা এতটাই ইজি করে আমি তৈরি করতেছি, কারণটা একটা, এটার পিছনে মূল কারণটা হচ্ছে যে আমি বারবারই বলছি যে আমি এসএসসি থেকে ইন্টারমিডিয়েটের যে ট্রানজিশনটা, যে জাম্পিংটা, এটা যেন তোমাদের কাছে ইজি মনে হয়, যেন আমি একদম ডে 1 থেকেই জিনিসটা কমপ্লিকেটেড না করি। জিনিসটা কমপ্লিকেটেড, এটা সত্য, কিন্তু যেন শুরু থেকেই কমপ্লিকেটেড না হয়। কথা কি বুঝাতে পারছি? ওকে, ফাইন। খাতা নেই, শিটটা রাখি ব্যাগে, শিটটা ব্যাগে রাখি, খাতা নেই, নিয়েছি। ওকে, এখন বোর্ডে যা লিখবো, মুখে যা বলবো, সব যেন তোমার ক্লাস ওয়ার্কের খাতায় থাকে। আচ্ছা, এখন আসতেছি আমরা ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে 3 ধরনের, বা দ্বিমাত্রিক ত্রিকোণমিতিক কোণ। বেসিক্যালি দ্বিমাত্রিক বলা যায়, দ্বিমাত্রিক ত্রিকোণমিতিক কোণ এটা হচ্ছে 3 ধরনের। এক, জানা জিনিস, ষাটমূলক কোণ বা ষাটমূলক পদ্ধতি। 2, শতমূলক পদ্ধতি, এটা নতুন তোমাদের কাছে। এবং 3, বৃত্তীয় পদ্ধতি, এটা পরিচিত, রাইট। ষাটমূলক পদ্ধতিকে আমরা চিনি কি শব্দ দিয়ে? ডিগ্রি। বৃত্তীয় শব্দটাকে আমরা চিনি কি শব্দ দিয়ে? রেডিয়ান। এবং শতমূলক পদ্ধতিকে আমরা নতুন করে শিখব গ্রেডিয়ান। ঠিক আছে, সো আমি আজকে গ্রেডিয়ানে যাব না, শতমূলকে যাব না। তুমি যা জানো আমি সেই জানার মধ্যেই সীমাবদ্ধ থাকব, তোমার জানার বাইরে আমি কিছু দিতে চাচ্ছি না এখন। তাহলে একটা জিনিস তো আমরা বুঝি, ষাটমূলক কী জিনিস, ডিগ্রি কী জিনিস, সমকোণ বা সমকোণে কোনো, মানে যদি আমরা কোনো একটা দ্বিমাত্রিক ক্ষেত্রের কথা বলি, সেই দ্বিমাত্রিক ক্ষেত্রকে আমরা কি করি? 360 ডিগ্রিতে ভাগ করি, রাইট। আমরা একটা দ্বিমাত্রিক ক্ষেত্রের কথা যদি বলি, তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে এখানে 90, আমরা তো দ্বিমাত্রিক কোণ নিয়েই কথা বলছি, এখানে 90, এখানে 90, এখানে 90, টোটাল কি হয়?
360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এই যে 360 ডিগ্রি কোণ তৈরি হলো, এই যে প্রত্যেকটা ভাগ, এর যে প্রত্যেকটা ভাগ অংশ, সেটাকে আমরা কি বলি? 1 ডিগ্রি বলি। খুব সিম্পল কথা, 1 ডিগ্রি বলি। ফাইন। এখন এই ডিগ্রিটাকে যদি আমরা ভাঙি, আমরা জানি কি পাই? মিনিট। মিনিটকে যদি আমরা ভাঙি আমরা জানি কি পাই? সেকেন্ড। ঠিক আছে, এই যে কথাগুলো, এগুলোরই আমি একটা রিটেন শিট নেক্সট ক্লাসে দিব, যেটা তুমি নোট খাতায় তুলবে। আজকে আমি ওভারঅল আলোচনা করে যাচ্ছি, কারণ আমি ম্যাথসে যাব আজকে। তো ফাইন, আমরা জানি 1 ডিগ্রি, এটাকে যদি আমরা ভাঙি তাহলে 60 মিনিটস পাই, এবং 1 মিনিট এটাকে যদি আমরা ভাঙি তাহলে 60 সেকেন্ড পাই। মিনিটকে একটা প্রাইম চিহ্ন দ্বারা এবং সেকেন্ডসকে 2টা প্রাইম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো এই হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতির বর্ণনা, এখানে নতুন কিছু নাই। ওকে, বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতির কথা যদি আসি, তাহলে বৃত্তীয় পদ্ধতি কি? এর শব্দের সাথেই এটা কানেক্টেড। বৃত্ত, যেটাকে আমরা চতুর্ভাগ দিয়ে প্রকাশ করছি, সেটাকে যদি আমি বৃত্ত দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এই 360 ডিগ্রিকে আমি তখন কি দিয়ে চিন্তা করব? পাই দিয়ে চিন্তা করব, তাই না? তখন আমরা 360 ডিগ্রিকে কী দিয়ে চিন্তা করব? পাই দিয়ে চিন্তা করব, কারণ বৃত্তকে আমরা পাই দিয়ে ক্যালকুলেট করি, রাইট? বৃত্তের পরিধি বলো, বৃত্তের ক্ষেত্রফল বলো, সব জায়গায় কী রয়েছে? পাই আছে কিনা, রাইট? আচ্ছা, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমরা যদি কোনো কিছুকে প্রকাশ করতে চাই, কোনো একটা অংশ বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে 1 ডিগ্রি বলতে আমরা কি এই এক্স অ্যাক্সিসের সাথে যদি আমরা 1 ডিগ্রি প্রকাশ করতে চাই, ধরো আমার এখানে 1 ডিগ্রি প্রকাশ করা সম্ভব না, বাট তারপরও যদি বলি, তাহলে এইটুকু অংশকে ধরো আমি বলতে পারলাম 1 ডিগ্রি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমরা তখন বৃত্তের কোনো একটা খণ্ডিত অংশের মধ্যবর্তী যে কোণ, তখন সেটাকে আমরা কি বলতেছি? রেডিয়ান বা মানে 1 রেডিয়ান বা এরকম টাইপের বলতেছি, রাইট? এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 1, তার উপরে পাওয়ারের মতো করে সি, বাট নট পাওয়ার, রাইট? আমরা এটাকে উচ্চারণ কি করি? 1 রেডিয়ান। উচ্চারণ কি করি? 1 রেডিয়ান। সো নতুন কিছু এখানে নাই। এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতির মধ্যবর্তী সম্পর্কটা কি। তার মানে আমরা কিভাবে ডিগ্রি দেওয়া থাকলে আমরা কিভাবে রেডিয়ানে যেতে পারি, অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে দেওয়া থাকলে কিভাবে আমরা বৃত্তীয় পদ্ধতিতে যেতে পারি, এবং রেডিয়ান দেওয়া থাকলে আমরা কিভাবে ডিগ্রিতে যেতে পারি, অর্থাৎ বৃত্তীয় যদি দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা ষাটমূলকে যেতে পারি, এটা আমরা জানি কি না বলেন? তাহলে আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমরা কি করতে পারি? পাই বাই 180 রেডিয়ান। ইয়েস অর নো? এবং যদি কোনোভাবে কোনো মিনিট বা সেকেন্ড থাকে, তাহলে সবার পূর্বে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি, দেন ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হয়। আজকে আমরা এই অঙ্কগুলোই করব। অ্যান্ড রেডিয়ান থেকে ডিগ্রি কী জিনিস? রেডিয়ান থেকে ডিগ্রি হচ্ছে যে আমরা যদি বলি 1 রেডিয়ান, তাহলে ঠিক এটার উল্টা, তাহলে আমরা এটাকে বলতে পারি 180 বাই পাই ডিগ্রি। ইয়েস অর নো? এই হচ্ছে আমার ডিগ্রির সাথে রেডিয়ানের এবং রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক। সব জিনিস আমাদের পরিচিত। এখন আমাদের আলোচ্য কাজও মানে আজকের টার্গেটও এই জিনিসই। আমরা আমাদের 6.1 চ্যাপ্টারে, বইয়ের ব্যাপারে কথায় আমি পরে আসতেছি, 6.1 চ্যাপ্টারে আমাদের প্রথমে এই জিনিসগুলোই রয়েছে, 9, 10-এ শেখা জিনিসগুলোই রয়েছে। ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করো, ত্রিভুজের 3 কোণের অনুপাত এত, সেগুলোকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো, সেগুলোকে ডিগ্রিতে প্রকাশ করো, এই কাজগুলো। ঠিক আছে? তো যেহেতু কারো কাছেই বই নেই, আমি কোশ্চেন বোর্ডে তুলে দিব, ঠিক আছে? সো যাতে প্রশ্ন পড়ে বুঝতে পারি কি করা হচ্ছে বা কী করতে বলছে। বাট আবারও বলছি, আজকের এবং নেক্সট ক্লাসের সব জিনিস তোমরা অলরেডি কিন্তু জানো, ঠিক আছে? ওকে, ফাইন। এই আলোচনা শেষ। এখন আমরা ম্যাথে চলে যাই। তাহলে আমাদের চ্যাপ্টার 6.1-এর একদম 1 নম্বর অঙ্ক, 6.1-এর একদম 1 নম্বর অঙ্ক, এর টপিকই হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো। 6.1-এর 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কই হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ানে প্রকাশ করো। তাহলে 3টা অঙ্ক রয়েছে, 1-এর 1, 3টা অঙ্ক রয়েছে। 18 ডিগ্রি 33 মিনিট, একবারে লিখে ফেলো, 45 সেকেন্ড। 2 নম্বরে রয়েছে 45 ডিগ্রি 12 মিনিট 23.2 সেকেন্ড।
নাম্বার 3-তে রয়েছে 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। নেক্সট ক্লাস থেকে বই না আনলেও ক্যালকুলেটর তো আনা সম্ভব, তাহলে নেক্সট ক্লাস থেকে মাস্ট বি ক্যালকুলেটর নিয়ে এসো। ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, এই সকল ক্লাসে যখন তুমি বিভিন্ন জায়গায় পড়বা ব্যাচে, ক্যালকুলেটর ছাড়া ওই ব্যাচে যাওয়ার কোনো মানে নাই, কারণ তোমাকে টিচার প্রচুর অঙ্ক করতে দিবে এবং খুব ফাস্ট তোমাকে সেগুলো করতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা 1 নম্বর অঙ্ক সলভ করে ফেলি। এবং 1 নম্বর অঙ্ক যদি সলভ করি তাহলে কি বাকি দুইটা কি আর করানোর প্রয়োজন পড়ে? 1 নম্বর অঙ্ক সলভ করলে কি বাকি দুইটা করানোর প্রয়োজন পড়ে না? তাহলে আমরা আসলে 1 নম্বর অঙ্কের সলিউশনে যাই। 1 নম্বর অঙ্কের সলিউশন কি? আমাদের দেয়া আছে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড। তাহলে এখন প্রথম কাজ কি? সেকেন্ডকে কি করব? সেকেন্ডকে আমরা মিনিট করব। কিভাবে? আমরা 18 ডিগ্রি 45কে আমরা ভাগ দিব কত দ্বারা? 60 দ্বারা। তাহলে 45কে 60 দ্বারা ভাগ করলে সে অটোমেটিকলি কিসে কনভার্ট হয়ে গেল? মিনিটে। তাহলে আমার যে অবশিষ্ট মিনিট যেটা রয়েছে সেই মিনিটটা আমাকে কি করে দিতে হবে? যোগ। এবং এই পুরাটা আমার কিসে থাকবে? মিনিটে, রাইট? এখন আমরা তো আগে এগুলো কি করেছি? লসাগু করছি না, অনেক ক্যালকুলেশন করেছি না, বাট এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, কারণ আমাদের ক্যালকুলেশন এতটাই কমপ্লেক্স হবে সামনে। আগে শুনি। এবং অবশ্যই আমরা ইএস প্লাস ইউজ করব। অবশ্যই আমরা ইএস প্লাস ইউজ করব। কেন? কারণ এখানে রেজাল্ট ভগ্নাংশে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, ইএস প্লাসই ইউজ করো, এটা তোমার বোর্ড কেন, অ্যাডমিশন টেস্ট সব জায়গায় অ্যালাউড, সব জায়গায় অ্যালাউড। কোনো জায়গায় এটা অ্যালাউড নাই এমন কোনো জায়গা নাই। ইভেন কি এটার যে আপডেটেড ভার্সন CW, এটাও তোমার বুয়েটে অ্যালাউড, বুয়েটেই অ্যালাউড, অন্য কোনো জায়গায় না। কথাটা কি আমি বুঝাতে পারছি? ওকে। এখন তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমি করতে যাইতাম নর্মালি, তাহলে এখন কী করতাম? ম্যানুয়ালি 33-এর সাথে 60 গুণ করতাম, তারপরে 45 যোগ করতাম, তারপরে আমরা 60 ভাগ করতাম, অথবা 60 ভাগ না করে এটাকে ভগ্নাংশ আকারেই রেখে দিতাম, তারপরে এই অংশটাকে আবার আমরা 60 দ্বারা ভাগ করতাম। এখন আমরা যে কাজটা করব, এটা আমরা ক্যালকুলেটরে ইজিলি করতে পারি। 33 প্লাস ভগ্নাংশ চিহ্ন রয়েছে 45 ডিভাইডেড বাই 60, তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে 135/4। তাহলে এখানে আমাদের এটা চলে আসে 18 ডিগ্রি এবং এটা চলে আসছে 135/5। এটা কিসে আছে? মিনিট। তাহলে মিনিটে কনভার্সন আমার ডান, মিনিটে কনভার্সন আমার ডান। এরপরে মিনিট থেকে আমরা কোথায় যেতে হবে? ডিগ্রিতে। তার মানে মিনিটকে আবার আমার কত দ্বারা ভাগ করতে হবে? 60 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 18 এখন যদি 60 দ্বারা ভাগ করি তাহলে 135 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 60। যেই মুহূর্তে আমি মিনিটকে 60 দ্বারা ভাগ করছি তো সেই মুহূর্তে সেটা কিসে কনভার্ট হবে? 4 হবে। হ্যাঁ, 135/4 হবে। তাহলে যেই মুহূর্তে আমরা মিনিটকে 60 দ্বারা ভাগ করছি তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ডিগ্রিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিগ্রিটা তার সাথে কি করে দিব? অবশ্যই যোগ করে দিব। এখন এই এন্টায়ার ক্যালকুলেশনটা, এই পুরো ক্যালকুলেশনটা আমরা পুরোটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। কিভাবে করতে হবে? 18 প্লাস প্রথমে ভগ্নাংশ চিহ্ন, সেই ভগ্নাংশ চিহ্নের উপরে আবার একটা ভগ্নাংশ চিহ্ন 135 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 60। একদম ফুল রেজাল্ট চলে আসছে। সেই রেজাল্টটা হচ্ছে 297/16 এবং এটা হচ্ছে ডিগ্রি। তাহলে আমাদের ফুললি ডিগ্রিতে কনভার্সন শেষ। অবশ্যই এটা আমরা ভগ্নাংশে নিব না, আমরা অবশ্যই এটাকে এভাবে রাখবো, ভগ্নাংশে যে নিব আমরা রেডিয়ানকে, রাইট? আচ্ছা, তাহলে এখন ডিগ্রি যেহেতু পেয়ে গেছি, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের π/180 গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করলাম এবং পাইয়ের মান আমরা জানি, রাইট? পাইয়ের মান যদি আমরা এখন এই যে রেজাল্ট আছে সেই রেজাল্টের সাথে যদি আমরা বসাই দিই 3.1416 ডিভাইডেড বাই 180, তাহলে একদম আমাদের ভগ্নাংশের রেজাল্ট চলে আসবে। এবং ভগ্নাংশের রেজাল্ট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি, রেডিয়ানের ক্ষেত্রে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত রেজাল্টটা লিখি, বলে দিলেও লিখি, বলে না দিলেও লিখি। ঠিক আছে, এটা একটা কি কনভেনশন। কনভেনশন মানে কি? কনভেনশন মানে শুরু থেকে এই পর্যন্ত এটাই হয়ে আসছে, কোথাও লিখিত নাই, কিন্তু এটাই সবাই মেনে চলে। তাহলে আমরা যদি ফুল রেজাল্টটা লিখি, রেজাল্ট আসবে 0.32397775 রেডিয়ান। এটা হচ্ছে ফুল রেজাল্ট, বাট এইটাও আমরা রাখতে পারি
কিন্তু যদি এটা অনেক বড় হয়ে যায়, যেটা আমার ধরবে না, মানে লিখে শেষ করতে পারবো না, তখন আমরা অবশ্যই কি করব, 4 দশমিক স্থান পর্যন্ত নিব। এখানে দেখো আমরা যদি এখানে 4 দশমিক পয়েন্ট পর্যন্ত, কোনটা এটা 9 না, তাহলে 9-এর পরের সংখ্যাটা কত, 7। তাহলে 7 যেহেতু 5-এর চেয়ে বড়, তাহলে 1 যোগ করতে হবে 9-এর সাথে, 9-এর সাথে 1 যোগ করলে 3 কি হয়ে যাবে, 4। তার মানে 4 0। তাহলে জিনিসটা কি দাঁড়ায়, 0.324 এভাবেও লিখতে পারো, বা 0.3240 রেডিয়ান এভাবেও লিখতে পারো, যদিও দশমিকের পরে 0-এর কোনো ভ্যালু নাই। বুঝতে কি পারছি? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এখন এই সেকেন্ডটা বাদ দাও, সেকেন্ডটা বাসায় যে করবা, থার্ডটা করে দেওয়া সম্ভব, ইজি, থার্ডটা করে দেওয়া সম্ভব, করে ফেলো। আচ্ছা, তাহলে এক শেষ আমাদের 2 নম্বরের প্রশ্নটা আগে লিখে ফেলি। 2 নম্বরের প্রশ্নটা আমরা আগে লিখে ফেলি। 2 নম্বর হচ্ছে 60 মূলক পদ্ধতিতে বা 60 মূলক এককে প্রকাশ করো। 60 মূলক এককে প্রকাশ করো। নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে 7 পাই বাই 15 রেডিয়ান। 2 নম্বরে হচ্ছে 5 পাই বাই 16 রেডিয়ান। 3 নম্বর হচ্ছে 47 পাই বাই 12 রেডিয়ান। সো সবাই এদিকে খেয়াল করি, আমি 3 নম্বরটা করে দিচ্ছি। সো নাম্বার 3 সলিউশন। সো আমাদের দেয়া আছে 47 পাই বাই 12 রেডিয়ান। তো এটাকে কী করবো, সরাসরি ডিগ্রিতে নিব, ফাইন। তাহলে এটাকে 47 পাই বাই 12 মাল্টিপ্লাইড বাই 180 বাই পাই দ্বারা গুণ করব। গুণ করার সাথে সাথে এটা কি করে দেব, ডিগ্রি, রাইট? আচ্ছা, পাই আর পাই কাটাকাটি চলে যাবে, ফাইন। পাই আর পাই কাটাকাটি চলে গেল, বাকি এর পরের লাইনের পুরোটা কাজ কিসের, ক্যালকুলেটরে, রাইট? কেন? কারণ আমরা 47-এর সাথে 180 গুণ করব ডিভাইডেড বাই 12, শুধু, নিচে আর কিছু নাই। মনোযোগ দেই, 47 × 180 ডিভাইডেড বাই শুধু কি 12, আর কিছু আছে না। রেজাল্ট আসছে 705, একবারে শেষ। কিন্তু সবসময় কি একবারে শেষ হবে? ডেফিনেটলি না। এই অঙ্কটায় শেষ হয়েছে 705 ডিগ্রি। এটা একটা ত্রিকোণমিতিক কোণ, সো এটা হইতেই পারে। আচ্ছা, সো সাপোজ আমরা 2 নম্বর অঙ্কটা করি, আমরা একটু কমপ্লিকেটেড জিনিস চাচ্ছি। সলিউশন। সো 5 পাই বাই 16 রেডিয়ান। তাহলে আমরা 5 পাই বাই 16 তার সাথে গুণ করব কত, 180 বাই পাই, তার উপরে ডিগ্রি। এখানেও আমরা পাই আর পাই কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে 5 × 180, নিচে থাকতেছে কত, 16, রাইট? তাহলে কত আসতেছে ফার্স্টে, 456 ডিগ্রি। 56 কি ডিগ্রি, 0.25ও কি ডিগ্রি, বাট আমি কি এখানে 0.25 বসাবো না। তাহলে 56.25 আসছে আমার রেজাল্ট। 50, খেয়াল করি একটু, 56.25 আসছে আমার রেজাল্ট। এখান থেকে আমরা কি করব, 56 বিয়োগ দিব না? বিয়োগ দিলে আমার কি থাকবে, 0.25, সেটাও কিসে আছে, কিন্তু সেটাকে ডিগ্রিতে না রেখে আমরা কি করব, 60 দ্বারা গুণ করে মিনিটে কনভার্ট করব। তাহলে আসো প্রথমে বিয়োগ দেই 56 পূর্ণ সংখ্যাটা, তারপরে সেটাকে গুণ করে 60 দ্বারা, তাহলে কি হচ্ছে 15 মিনিট। এটাও পূর্ণ সংখ্যায় কি হয়েছে, মিলে গেছে। তার 56 ডিগ্রি 15 মিনিট। আর যদি না মেলে তখন কি করব, আবার পূর্ণ সংখ্যাটা বিয়োগ দিয়ে বাকি যেটা থাকবে সেটাকে 60 দ্বারা গুণ করে সেকেন্ড লিখব। সেকেন্ডেও যদি না মিলে দশমিক এর পরে 2 ঘর লিখব।
সেকেন্ডেও যদি না মিলে দশমিক এরপরে 2 ঘর লিখবে। যেমন তোমাদের একটু আগে 1 নম্বরে 1-এর যে 2 নম্বর অঙ্কটা ছিল দশমিকে ছিল না? আচ্ছা, তাহলে এখন 1 নম্বর অঙ্কটা করার ট্রাই করো। 1 নম্বর অঙ্কটা করার ট্রাই করো। আচ্ছা, সো আমাদের 1 শেষ, 2 শেষ, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কি বলা আছে যে একটি কোণের পরিমাণ 60 মূলক এবং বৃত্তীয় এককে যথাক্রমে ডি এবং আর হলে দেখাও যে d/180 = r/π। পরিচিত অঙ্ক, হুবহু ছিল, হুবহুই ছিল, হুবহুই ছিল, রাইট? আচ্ছা, সেই অঙ্ক মানে আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখা দরকার শুরুতেই, হাবিবুর রহমান স্যারের বইয়ের একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি কি? হাবিবুর রহমান স্যারের বইয়ের স্ট্র্যাটেজি হচ্ছে, ধরো তুমি 1 নম্বর অঙ্কটা করছো না, একটু আগে 1 নম্বর অঙ্ক করছো না, 1 নম্বর অঙ্কতে কী করছো? ডিগ্রিতে কনভার্ট করা, সরি রেডিয়ানে কনভার্ট করা। 2 নম্বর অঙ্কতে কী করছো? ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে বলো 1 নম্বর অঙ্কে 1, 2, 3, 4, 5, 10 যাই থাকুক না কেন, এই সবগুলো একই টাইপের অঙ্ক। 2 নম্বর অঙ্কতে যতগুলাই ভার্সন থাকুক না কেন, যতগুলাই পার্ট থাকুক না কেন, সবগুলো কি একই টাইপের। একই টাইপের মধ্যে একটু ভিন্ন, কিন্তু টাইপ বা মূল কনসেপ্ট আলাদা না। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমার টোটাল টাইপ আছে 7টা মনে হয়। এই অঙ্কে টোটাল, সরি এই চ্যাপ্টারে আমাদের টোটাল অঙ্ক আছে 9 পর্যন্ত। তার মানে ইন শর্ট এই পুরো চ্যাপ্টারে অঙ্ক আছে 9 টাইপের। কথাটা কি বুঝতে পারছি? হাবিব স্যারের বইয়ের মূল ব্যাপার হচ্ছে কি, ওইরকম আলাদা করে টাইপ লেখা থাকে না, প্রত্যেকটা নাম্বারের অঙ্ক এক একটা টাইপ। যেমন আমরা এখন 3 নম্বর অঙ্ক করতে যাচ্ছি, 3 নম্বর অঙ্ক সবগুলো মানে একটা টাইপ, এবং পড়লেই বুঝবা যে হ্যাঁ স্যার এটা একটা টাইপেরই অঙ্ক। কিন্তু একটা টাইপের মধ্যেও 10টা অঙ্ক যদি থাকে, প্রত্যেকটা অঙ্কতে কিছু না কিছু তো ভিন্নতা থাকবে, হুবহু তো আর থাকবে না। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আসো 1 নম্বর প্রশ্নটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, 1 নম্বর প্রশ্নটা সলভ করে ফেলি। এটা 3টেই আমি সলভ করে দিব। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে কি বলছে যে একটি কোণের 3/1 সলিউশন। আমরা এসএসসি লেভেলে অনেক বেশি ন্যারেটিভ লাইন লিখে আসছি, রাইট? অনেক বেশি বর্ণনামূলক উত্তর দিয়ে আসছি ম্যাথের ক্ষেত্রেও, কিন্তু আমরা এখন বর্ণনামূলক উত্তর দিব না। আমরা অনেক শর্টকাটে লিখব। আমরা সাইড নোট খুব প্রয়োজন ক্ষেত্রে দিব না, মানে খুব প্রয়োজন না হলে দিব না, এবং কোথায় কোথায় দিতে হবে, কোথায় কোথায় না দিলে মার্কস কাটবে আমি বলে দিব। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে আমাদের প্রশ্ন বলছে যে একটি কোণের পরিমাপ 60 মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি এবং আর হলে দেখাও যে এত। তাহলে এখানে আমরা এক কথায় লিখতে পারি না। এখানে দেখো কোণ কয়টা? একটাই তো, একটাই তো, হ্যাঁ কি না? একটা কোণের পরিমাপকেই তো আমার বলা হচ্ছে। একটা কোণকেই আমি 2 ভাবে প্রকাশ করতেছি, বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতেছি এবং 60মূলক পদ্ধতিতে প্রকাশ করতেছি। ইয়েস অর নো? তার মানে আমরা এই কথাটি একটু লিখতে পারি, একটি কোণকেই লিখো 60মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটি কোণকেই আসছে। ওকে, এটা একটু শেষ করে আসি। হ্যাঁ, একটি কোণকেই 60মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, আমরা জানি 360 ডিগ্রি সমান কত পাই? 2 পাই। তাহলে বলো আমরা সেটা দিয়েও লিখতে পারি। আবার 180 ডিগ্রি সমান কত পাই? শুধু পাই। তাহলে সেখান থেকে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত পাই? π/180। ইয়েস অর নো? তাহলে বলো 1 এর জায়গায় আমি এখন বললাম d ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত? বলো কি হবে? d ইন্টু π/180। ইয়েস অর নো? তাহলে একটা কোণকেই ডিগ্রি আর রেডিয়ানে প্রকাশ করা হয়েছে, রাইট? একটা কোণকেই, তাহলে একটি কোণকেই যেহেতু ডিগ্রি আর রেডিয়ানে প্রকাশ করা হয়েছে, সেই কোণের ডিগ্রি আমরা পেয়ে গেছি কিনা? তাহলে প্রশ্ন মতে এই ডিগ্রি আর রেডিয়ান পরস্পর সমান না? তাহলে প্রশ্ন মতে
প্রশ্ন মতে এই ডিগ্রি সমান সমান যা পেয়েছি হুইচ ইজ ডি ইন্টু পাই বাই 180 আর এবং আর এরা পরস্পর কি কেন কেন কারণ এইটা কি আসলে এই যে ডি ইন্টু পাই বাই 180 এটা কি আসলে রেডিয়ান। তাহলে এই রেডিয়ান আর এই রেডিয়ান পরস্পর সমান হবে না, রাইট? তাহলে এটাকে এখন আমরা আর গুণন করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসতেছে, অর্থাৎ ডি ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পাই। এটাই কি আমাকে দেখাতে বলছে কিনা? এটাই আমাদের দেখাতে বলেছে, রাইট? বুঝতে পারছি। ওকে, সেকেন্ড আর থার্ড কোশ্চেনটা পড়ো। সেকেন্ড কোশ্চেন হুবহু এইটাই। আমি করাবো না সেকেন্ড কোশ্চেনটা তোমরা করে দেখো। থার্ডটা আমি মাস্ট করাবো। সেকেন্ডটা কি বলছে দেখো, একটি কোণের পরিমাণ ডিগ্রি এবং রেডিয়ানে যথাক্রমে এক্স আর জেড। এখানে ছিল ডি আর আর, এই জায়গায় দিছে কি এক্স আর জেড, এবং প্রমাণ করো যে এক্স ডিভাইডেড বাই এত, 2z ডিভাইডেড বাই এত। ঠিক আছে, এখন তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এই 2টাকে যদি টান দিয়ে আমি এসে এখানে নিয়ে আসি তাহলে কি হয়? তাহলে আর পার্থক্য রইল কিছু? তাহলে একটু লিখো। আচ্ছা, সো 3-এর 3 নাম্বার, 3-এর 2 নাম্বার হয়ে গেছে না সবাই? 3-এর 3 নাম্বার, 3-এর 3 নাম্বারে কি বলা আছে দেখো। দুটি কোণের সমষ্টি এবং অন্তর। তাহলে দুটি কোণকে আমি অবশ্যই এক্স ওয়াই ধরবো। সাধারণত আমরা যে রাশি অজানা সেই রাশিকে আমরা কি ধরি? এক্স ওয়াই তো ধরি। সো দুটি কোণের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই, দুটি কোণের অন্তর এক্স মাইনাস ওয়াই। যদি আমি বলি দুটি কোণ এক্স আর ওয়াই, আর আমি যদি বলি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স বৃহত্তর ওয়াই ক্ষুদ্রতর। এখন বৃহত্তর ক্ষুদ্রতর প্রশ্ন কেন আসতেছে? কারণ আমাকে প্রশ্নে কি বলছে? ক্ষুদ্রতম কোণটি বের করো, রাইট? তাহলে আমি যদি বলি যে মনে করি কোণ দুটি যথাক্রমে এক্স ও ওয়াই, তাহলে আমাকে এটা লিখতেই হবে, ধরি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এইটা লিখে তারপরে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা কি, সুতরাং বৃহত্তম কোণ এক্স, ক্ষুদ্রতম কোণ ওয়াই। তুমি এই লাইনটাও লিখতে পারো, অথবা এক্স গ্রেটার দেন ওয়াই লিখলেও একই কথা, রাইট? ঠিক আছে, এটা ওকে, ফাইন। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই, তাহলে সমষ্টি কি বলছে? 1 রেডিয়ান আর 1 রেডিয়ান। আচ্ছা, আর এক্স মাইনাস ওয়াই কী বলছে? 1 ডিগ্রি। আচ্ছা, 1 ডিগ্রি লেখা যে কথা পাই বাই 180 লেখা একই কথা কিনা? 1 ডিগ্রি লেখা যে কথা পাই বাই 180 লেখা একই কথা কিনা? এখন আমরা যদি দুইটা সমীকরণ যোগ করি, সিম্পল। এটাকে যদি 1 নং সমীকরণ ধরো, এটাকে যদি 2 নং সমীকরণ ধরো, তাহলে সিম্পল চিন্তা করো, একের সাথে 2 যোগ করছি, একের সাথে 2 যোগ করলেই আমরা কি পেয়ে যাই? 2x, রাইট? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। কাহিনী কি? আমাকে কি বের করতে বলছে? ক্ষুদ্রতম কোণ কোনটা? এখানে ওয়াই। তাইলে আমি আর যোগ করবই না, আমি কি করব বলো? বিয়োগ করলে আমার জন্য আর সোজা হয় কিনা জিনিসটা? আমরা কি করে দিলাম? বিয়োগ। যদি আমার কাছে বৃহত্তম চাইতো তাহলে আমরা যোগ করতাম। আচ্ছা, তাইলে আমি এখানে কি পাবো? 2y। উপরে কিন্তু এই 1টা নিব, 1 মাইনাস এখানে আমরা 180 পাই বাই 180 নিব। তাহলে 2y ইজ ইকুয়ালস টু 180 মাইনাস পাই বাই 180। তাহলে y ইজ ইকুয়ালস টু 180 মাইনাস পাই বাই 360। বুঝতে পারলাম? এখন এটাই রেজাল্ট। এটাকে আবার সাজায় কিভাবে লেখা যায়? এটাকে আবার সাজানো যায়। যদি ওই যে বললাম, তুমি এইটা রেজাল্ট এখন তোমার বইয়ের উত্তরের সাথে মিলল না, স্যারের উত্তরের সাথে মিলল না, তার মানে কি? এইটাকে সিম্পলিফাই করা যায়। এখন সিম্পলিফাই করে হয়তো আরও 3-4 লাইন করা যায়,
এক্স্যাক্টলি কোন লাইনটা উত্তর সেটা তো তোমার বইতে মুখস্থ নাই, মানে বইতে কোন লাইনটা উত্তর সেটা কি তোমার মুখস্থ আছে? তুমি উত্তর মুখস্থ করবা না। যেমন আমি যদি এটা কারো সামনে আগাতে চাই, দেখো কোনো ভুল ধরতে পারো কিনা। 180/360 মাইনাস π/360 লেখা যায়? আচ্ছা, এটাকে হাফ লেখা যায়? 180/360 কত? হাফ না? লেখা যায়? আচ্ছা, এখন আমি বলো তো হাফ কমন নিতে পারি কিনা? হাফ যদি কমন নেই, হাফ কমন নিলে 1 মাইনাস π/180, সরি ডিগ্রি না, π/180 লেখা যায়? এখন কেউ এই জায়গায় অ্যান্সার দিল, এই জায়গায় তো কেউ দিবে না, বাট অ্যাটলিস্ট এই জায়গায় দিতে পারে, এই জায়গায় দিতে পারে, পারে কি না? ইন্টারমিডিয়েটের অঙ্কের সলিউশন অ্যান্সারের প্রত্যেকটা চ্যাপ্টারে কম বেশি প্রতি চ্যাপ্টারে উত্তর অনেক বেশি সিম্পলিফাই করা যায়, সরল করা যায়। এখন সরল করতে গিয়ে 4-5 ধাপে সরল হয়। এক্স্যাক্টলি কোন ধাপে উত্তর ইউ ডোন্ট নো। পরীক্ষার হলে তুমি উত্তর মিলাইতেই চাবা স্বাভাবিকভাবে বন্ধুবান্ধবের সাথে, এবং মিলবে না, কারণ তুমি কোন লাইন পর্যন্ত সিম্পলিফাই করছো সেটা তো আরেকজন জানে না। কথাটা কি আমি বুঝাতে পারছি? সো আমি একদম শুরু থেকে কিন্তু এই জিনিসগুলো কনসার্ন করতেছি যে তুমি উত্তর মিলানোর চেষ্টা করো না, তুমি দেখো অঙ্কের প্রসেস ঠিক আছে কিনা, অঙ্কের প্রসেস ঠিক আছে কিনা, কারণ উত্তরের দেখবে অনেক ভ্যারিয়েশন আসবে, অনেক ভ্যারিয়েশন আসবে, এবং এটা সবচেয়ে বেশি ভ্যারিয়েশন আসে ত্রিকোণমিতিতে, তার চেয়েও বেশি ভ্যারিয়েশন আসবে ক্যালকুলাসে যখন আমরা করতে যাব। একটা ক্লাসে 10 জন থাকলে ক্যালকুলাসে একটা অঙ্কের 10 রকম রেজাল্ট আসবে, এবং সবগুলো সঠিক। আমি কি বুঝাতে পারছি? যখন যাব তখন বুঝবো যে কথাগুলো আসলে রাইট আর রং। তাহলে আজকের লেকচারে আমরা আসলে কি কি করলাম? বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি, ষাটমূলক আর বৃত্তীয় পদ্ধতি ব্যবহার করে কিছু প্রমাণ, রাইট? এবং গত ক্লাসে শেখা পুরো জিনিসের একটা রিভিশন। তাহলে নোট কিভাবে করব, আজকে ক্লাস কিভাবে নোট করব, আবারও বলতেছি, এই যে লেকচার শিট যেটা দেওয়া হয়েছে সেটা নোট করব একদম নতুন খাতায়। নোটটা করার পরে যেখানে নোটটা শেষ হবে সেখান থেকে এখানে উপরে ওই শিটের উপরে লেখাই আছে লেকচার 1, লেখা আছে কি না? এরকম লেকচার 1 লেখা আছে। আচ্ছা, তারপরে যেখানে শেষ হবে সেখান থেকে 2 পেজ বাদ দিব, 2টা পেজ। এখন লেখার সাইজের উপর ডিপেন্ড করে, তোমার 3টা পেজও বাদ দেওয়া যেতে পারে। আমার লেখার সাইজ ছোট, আমি এই জন্য 2 পেজ বলতেছি। তোমার যদি মনে হয় যে তোমার 3 পেজ বাদ দেওয়া লাগবে, তোমার লেখার সাইজ বড়, তাহলে তুমি এরকম 3টা সলিড পেজ বাদ দিবা। কথাটা কি বুঝাতে পারছি? এরপরে আজকের ক্লাসে যা আলোচনা করেছি এইখানে একদম এই 3 পেজের শুরুতে হেডিং দিবা লেকচার 2 দিয়ে পেজ গ্যাপ দিয়ে আজকের ক্লাসে যাবতীয় সব কিছু খাতায় নোট ডাউন করবা। ডেইলি নোট ডেইলি করবা। যদি 4-5টা ক্লাস পরে নোট করতে বসো তাহলে কোনো দিনই শেষ হবে না, কারণ ততদিনে আমি আরও এদিক দিয়ে 4-5টা ক্লাস করায় ফেলবো। পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2, ওই নোট তোমার আর জীবনে কোনো দিন করা হবে না, ঠিক আছে? এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সিলেবাসের জন্য যদি বলো, একদম শুরু থেকে বলি, তারপরে ডিসিশন নাও কন্টিনিউ করবা কি করবা না। যদি শুরু থেকে আমি বলে দিই, রিভিশন এইটা শুধুমাত্র তোমার নিজের পক্ষে দেওয়া সম্ভব। রিভিশন কখনো যদি অ্যাজ এ টিচার আমি দিতে চাই, তাহলে তোমার সাথে আমার বিক্রে করতে হবে। বিক্রে করা মানে হচ্ছে তোমাকে আমি এই 3টা অঙ্কের জায়গায় 1টা অঙ্ক করায় বলবো চ্যাপ্টার শেষ, এবং ঠিক আছে পরের দিন আবার ওই চ্যাপ্টার রিভিশন। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি তোমাকে সিলেবাস যেটা আছে, তোমার মূল যে সিলেবাস, এই সিলেবাসটাকে তোমাকে একদম হাতে ধরে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাকে কমপ্লিট করায় দিচ্ছি। এই জন্য তোমাকে ম্যাথের জন্য অন্য কোনো টিউটোরিয়াল, অন্য কোনো কিচ্ছু দেখতে হবে না। কিন্তু আমি যখনই মনে করি একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় পুরোপুরিভাবে শেষ হয়, তাহলে সেই অধ্যায়টার রিভিশন তোমাকে নিজে থেকে দিতে হবে। এবং সেটা কিভাবে দিবা, কিভাবে সেটা আমার সাথে প্র্যাকটিস করবা, কিভাবে আমার সাথে পরীক্ষা দিবা, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমি সেটা বলেছি, যেমন 6.1 শেষ হবে আমরা এমসিকিউ টেস্ট দিব, 6.2 শেষ হবে এমসিকিউ টেস্ট দিব, 6.3 শেষ হবে এমসিকিউ টেস্ট দিব, 6 পুরাটা শেষ হবে সৃজনশীল নিব। কথা কি বুঝতে পারছি? এবং 6.1 to 3 সিরিয়ালি শেষ হবে এমন না, ঠিক আছে? কারণ এর মধ্যে আমরা অনেকগুলা চ্যাপ্টার মুখ ঘুরে আসবো। 6.1-এর পরে 6.2 করাবো, 6.2 করার পর 3.1 করাবো, 3.1 করানোর পরে 1.1 করাবো। কথা কি বুঝাতে পারছি? কারণ ওই যে বললাম, আমি প্রথমে এই ত্রিকোণমিতি দিয়ে শুরু করলাম, এরপরে করবো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, তোমরা 9-10-এ যেটা শিখে আসছো, ওইটা এখানের নাম হচ্ছে সরলরেখা।
এই দুইটা যখন তোমরা একটা আইডিয়া হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট 2-3টা চ্যাপ্টার তোমার শেষ ইন্টারমিডিয়েটের, কলেজ শুরু করার আগে, তখন তোমাকে যখন আমি বলবো যে চলো এখন ম্যাট্রিক্স করি, তখন জিনিসটা নতুন হইলেও তুমি ভয়টা পাবা না। কথাটা কি বোঝাতে পারছি? ডান? তাহলে আজকে এতটুকুই। স্যার, একটা প্রশ্ন। হুম।